আমি নিজেও অবাক হয়ে যাই যে আসলে কারা দেশ চালাচ্ছে। তারা কি দেশ চালাচ্ছে? তারা কথায় কথায় যেভাবে থ্রেট দিচ্ছে, কথায় কথায় যেভাবে টর্চার করছে, যেমন ধরেন গতকালকে যে ঘটনাটা, তারা মব করতো ওপেন ডিক্লেয়ার দিয়ে। এটা পৃথিবীর নিয়ম, প্রকৃতিরগত একটা মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলি আমরা। তো সেটা হয়তো হবে, বাট আমরা কিন্তু এটা চাই না। কিন্তু আপনি প্রতিদিন প্রভোগ করছেন, প্রতিটা মুহূর্তে প্রভোগ করছেন, যাকে খুশি তাকে প্রভোগ করছেন। তাহলে এইভাবে তো আসলে বলছে ছাত্রদল যুবদল করেছে, প্রমাণ দিতে পারে না, প্রমাণ দিক। যেই করেছে করেছে তো একজন। আপনি মনে করেন না যে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না, মানে কোনো না কোনো ভাবে বিএনপি সরকার শুধু দেখছে। আপনি 2 বছর যাবত আমরা গালির মধ্যে আছি, তারা মনে করেছে সবই তারা। পিছনে একটা তাকায় দেখুক। আপনি দেখেছেন তো, একটা দল গঠন করার পরে এনসিপি যে কয়েকটা মিটিং করেছিল আপনার শেরাটনের সামনে, যমুনার সামনে বা কিছু এই জায়গাগুলা, আপনার কয়টা লোক হয়েছিল? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক আহ নীলুফা চৌধুরী মনি। নীলুফা চৌধুরী মনি, সাম্প্রতিক সময় বা গত 2-1 দিনে যে কটি বিষয় ভাইরাল হয়েছে মানুষের মুখে মুখে, তার মধ্যে হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার যা যা করছেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সোমবার আহ এনসিপি নেতা কর্মীরা হামলার শিকার হলেন, এবং তারা এর জন্য বিএনপি অঙ্গ সংগঠন যুবদল ছাত্র দলকে দায়ী করছে। আমার কথা হচ্ছে যে সালাউদ্দিন আম্মারকে নিয়ে যদি প্রশ্ন করি যে তিনি কি প্রশাসনের চেয়েও তার হাত লম্বা, সরকারের চেয়েও তার হাত লম্বা, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর এমনি বিএনপির অনেক নেতা কর্মী রয়েছে, তারাও তো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, চাঁদাবাজি করছে। সব মিলিয়ে এখন কেন এই পরিস্থিতি চলবে একটা নির্বাচিত সরকার এবং বিএনপি যখন ক্ষমতায়? আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, এবং যারা শুনছেন আমার শুভেচ্ছা। এখন যে জিনিসটা হয়েছে, মবের কথা বললেন আপনি, আহ, কারো কারো নামে বললেন যে তাদের ক্ষমতা কত বড়, লম্বা হাতটা কত বড়। আমি নিজেও অবাক হয়ে যাই যে আসলে কারা দেশ চালাচ্ছে। তারা কি দেশ চালাচ্ছে? তারা কথায় কথায় যেভাবে থ্রেট দিচ্ছে, কথায় কথায় যেভাবে টর্চার করছে, এই টর্চার এবং আপনার এই মানুষকে, অসহায় মানুষকে সমস্যায় ফেলা, এটা আসলে আমি আমি আসলে বুঝতে পারি না। যেমন ধরেন গতকালকে যে ঘটনাটা, তারা মব করতো ওপেন ডিক্লেয়ার দিয়ে। এটা পৃথিবীর নিয়ম, প্রকৃতিরগত একটা মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলি আমরা। তো সেটা হয়তো হবে, বাট আমরা কিন্তু এটা চাই না, এটা চাই না। আপনি দেখেন, ঘটনাটা দুঃখজনক, আমি অস্বীকার করছি না, কিন্তু এই ঘটনাটা ঘটার আগেও তাদের বক্তব্যগুলোকে যদি আপনি জোড়া লাগান, তাহলে আপনি দেখতে পারবেন যে আহ, কোন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই 5ই আগস্টের পর থেকে যে এসব শুরু হয়েছে, আপনার রেভলিউশন কি বছর ব্যাপী হয়? 2 বছর 5 বছর ব্যাপী হয়? রেভলিউশন হয় 1 দিন 2 দিন 3 দিন। বাংলাদেশে রেভলিউশন হয়েছিল 3 দিন। 3 দিন কোনো সরকার ছিল না। সেই 3 দিনের হিসাব আমরা, আপনি বা অন্য কেউ করতে চাই না। আপনি কেউ বলবো যে হ্যাঁ 3 দিনে যেহেতু সরকার ছিল না, সেখানে কি হয়েছে না হয়েছে আমরা আফসোস করব, আমরা চেষ্টা করবো এটার তথ্য উপাত্ত বের করতে। কিন্তু তারপরে থেকে যে শুরু হয়েছে ওপেন ডিক্লেয়ার দিয়ে, আপনার এমপির বাসায় ডাকাতি, আপনার সাধারণ পাবলিকের বাসায় ডাকাতি, ডাকাতির পরে অ্যারেস্ট হওয়ার পরে সেই ছিনতাই করে আবার আসামিদেরকে আপনার তুলে নিয়ে যাওয়া, এই যে শুরু হয়েছে এগুলা, এটা শেষ কোথায়? আপনি যে ওই গ্রামে একটা কথা বলে যে ছিঁড়তে পারো না মুরগির ছাল, নাম হয়েছে শেখ জামাল। তো আপনার সারাক্ষণ আপনি মুখ দিয়ে বলছেন আপনি এই করবেন সেই করবেন সেই করবেন। তো এই যে এরকম একটা ঘটনা, এটা অপ্রত্যাশিত প্রত্যাশিত। আপনি যদি বলেন যে এই দুইটা শব্দ একসঙ্গে কেন বললেন, হ্যাঁ ঘটনা যে কোনো কিছু, মারামারিটা আমরা অপ্রত্যাশিত মনে করি যে এটা মারামারি ঠিক না, গায়ে হাত তোলা ঠিক না। কিন্তু আপনি প্রতিদিন প্রভোগ করছেন, প্রতিটা মুহূর্তে প্রভোগ করছেন, যাকে খুশি তাকে প্রভোগ করছেন। তাহলে এইভাবে তো আসলে বলছে ছাত্রদল যুবদল করেছে, প্রমাণ দিতে পারে না, প্রমাণ দিক। যেই করেছে করেছে তো একজন। ছাত্রদল যুবদল, ছাত্রলীগ যুবলীগ,
অথবা তার নিজ দলের কেউ, অথবা সাধারণ মানুষ কেউ। এটা তো কি মানে অত্যাচারের চরম পর্যায়ে গেলে আপনি দেখেন একটা মির্জা আব্বাস, উনি ধরেন অনেক দুষ্ট প্রকৃতির মানুষ, ধরে নিলাম, আপনি তো প্রতিদিন তাকে মেরে ফেলতে পারেন না, প্রতিদিন তো তাকে বাজে কথা বলতে পারেন না। আপনার হাতে যদি পাওয়ার থাকে আপনি পাওয়ারের ইউটিলাইজ করেন, আপনি তাকে আইনের হাতে তুলে দেন। আপনি প্রতিদিন যে ধরনের কথা বললে একটা সম্মানী লোক অসম্মানিত হয়। আপনি দেখেন আজকে মির্জা আব্বাস সাহেব আজকে কয় মাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে এটা কি একে কি আমি মানুষ বলবো? ইসলাম কি, ইসলাম বা যে কোনো ধর্ম, তারা কি এইভাবে প্রভোগ করার কথা বলে যে তুমি একজনকে প্রভোগ করতে করতে মেরে ফেলো? এই জিনিসগুলোর অবসান হওয়া উচিত। আমি মানে গতকালকের ঘটনার নিশ্চয়ই লাইভ ফুটেজ আছে, অনেক কিছু আছে। আমি বিচার চাই, বিচারের পাশাপাশি আমি ওই বিচারটাও চাই যে আপনি কেন মারামারিটাকে ওয়েলকাম করছেন। আপনি বলেন তো আমি একটা দল করি, আপনি ভেতরে ভেতরে কোনো দল করলেও প্রকাশ্যে করেন না, কারণ আপনি একজন সাংবাদিক। আপনি যদি আমাকে আমার দলের লাইক আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনি যদি আজে বাজে কথা বলার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার এই যে সম্পর্কটা, এই যে এই সম্পর্কটা ওইভাবে থাকার কথা না, থাকবে না। তো এটা আপনাকেও আমাকে বুঝতে হবে, আমাকেও আপনাকে বুঝতে হবে। তো এই জায়গাটা তারা কেন বুঝে না? তারা মুখটাকে আপনি দেখেন যেখানে অসভ্য একটা বাজে গালি, সবচেয়ে কঠিন গালি পৃথিবীর, এই অসভ্যের মধ্যে সমস্ত গালিকে আপনি ফিল আপ করতে পারেন, আর কিছু বলতে হয় না। তাহলে আপনাকে কেন ইন্ডিভিজুয়াল গালি দিতে হবে? মাকে তুলে, বোনকে তুলে, বউকে তুলে, মানে নারী কুলকে তুলে গালি দিতে হবে? এবং আমরা এমন সমাজে বাস করি, নারীরাও কেউ কেউ তাদের ওই গালিটাই রিপিট করছে স্লোগান আকারে। অপোজিট ভাষণ কিন্তু এই গালি দেন। আপনি দেখেন ছাত্র দলের কোনো ছেলেকে আপনি ওপেন এরকম গালি দিতে দেখেন, যুব দলে সে আপনারা ওনারা বলে যে এরা চাঁদাবাজ, এরা দখলবাজ, কিন্তু এইভাবে গালি দিতে দেখেন। যেভাবে তারা গালি দিচ্ছে, এই গালির আমদানি তারা কোথা থেকে নিয়ে আসলো? একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, আমি 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 কি বলবো, আমি আমার ভাষা নাই, আমার ভাষা নাই যে সে কোন পরিবারটা বিলং করে। তো তাহলে আমার প্রশ্ন, নির্বাচন মনে আপনি বলছেন যে আসলে দেশ কারা চালাচ্ছে? আমরা তো জানি বিএনপি চালাচ্ছে, বিএনপি ক্ষমতায়, তাহলে বিহাইন্ড দ্য স্ক্রিন পিছনে অদৃশ্য কোনো শক্তি কি সবকিছু নিয়ন্ত্রণ করছে? তাহলে না হলে সালাউদ্দিন আমরাদের মতো মানুষ তারা দিনের পর দিন এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অনৈতিক কর্মকাণ্ড করে তারা একেবারে বীর দর্পে সবকিছু ঘটিয়ে বেড়াচ্ছে, তাহলে সেখানে প্রশাসন কোথায়, সরকার কোথায়? আমার যে প্রশ্নটি ছিল, কেন সরকার পারছে না, কেন আপনারা পারছেন না এগুলো নিয়ন্ত্রণ করতে? প্রশাসন সরকার সবই আছে, আমাদের একটা চক্ষু লজ্জা, চোখের পর্দা একটা বলতে যে শব্দটা, এটা কাজ করে। মনে হয় যে 2 বছর আগে একটা ছেলেরা মেয়েরা এরা একটা দেশের সম্মুখ ভাবে গেছিল একটা যুদ্ধের ময়দানে, আচ্ছা এদেরকে যতটা পারি স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইসের মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন, স্বাধীনতা মানে এই না যে আপনি যা খুশি তাই ব্যবহার করবেন। তো এই স্বাধীনতাকে এখন আমি মনে করি, স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা কি আপনাকে একটা পর্যায় পর্যন্ত স্বাধীনতা দিবে, সেই পর্যায়টা সীমাটা লঙ্ঘন করলে কিন্তু আপনি রাষ্ট্রের আইনের অনুশাসনের আওতার মধ্যে আসবেন। এটাই কিন্তু রাষ্ট্রের ফয়সালা। তো সেই ফয়সালায় 2 দিন আগে 2 দিন পরে, আমি করলে আমি আসবো, আপনি করলে আপনি আসবেন, তারা করলে তারা আসবে। আপনি মনে করেন না যে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না, মানে কোনো না কোনো ভাবে বিএনপি সরকার শুধু দেখছে। আপনি 2 বছর যাবত আমরা গালির মধ্যে আছি, আমরা যে কোনো আন্দোলনের যে নেপথ্যে কারা ছিল, আমরা যে ছিলাম, আমরা যে ছাত্র দিয়ে যুব দিয়ে সাপ্লাই করে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে এই আন্দোলনটা করেছে, তারা মনে করেছে সবই তারা। পিছনে একটা তাকায় দেখুক, আপনি দেখেছেন তো একটা দল গঠন করার পরে এনসিপি যে কয়েকটা মিটিং করেছিল আপনার শেরাটনের সামনে, যমুনার সামনে বা কিছু এই জায়গাগুলা, আপনার কয়টা লোক হয়েছিল? তো তারা তারা যতক্ষণ বলবে তাদের লোক কয়টা? তাহলে আপনার মনে করেন হবিগঞ্জে এই ঘটনা ঘটার সময় তাদের লোক যদি বেশি থাকতো নিশ্চয়ই তারা ছেড়ে দিত না। তো এই 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 ধরনের কাজ গুলা তারা করছে, তাদের আমার মনে হয় যে এখন রশি টানা উচিত, মুখের লেভেলে আপনার বেড়া দেওয়া উচিত, এর চেয়ে বাড়া উচিত না আমি মনে করি। তারা এই বিষয়টিকে মব বলছে।
এবং এটি তো সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে, যারা মব করেছে এতদিন তারা এখন মবের শিকার। আবার এটাও সত্য কথা, মব যে শুধুমাত্র এনসিপির নেতা কর্মীরাই করেছে তাও না, এখানে জামাত শিবিরের লোকজন ইনভলভ ছিল, অন্তত গত 1.5-2 বছর ধরে যা চলছে। এবং সাম্প্রতিক সময়ে এসে এটিও হয়তো আপনার কাছে অপ্রিয় লাগতে পারে, আহ অবশ্যই ছাত্রদল যুব দলের নেতা কর্মীরাও মব করছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, অনেক প্রমাণও রয়েছে, যথেষ্ট প্রমাণ রয়েছে। আহ আজকে অনেকে বলছেন যে অবশ্যই আমরা এই ঘটনা নিন্দা জানাই, এনসিপির উপরে যে হামলা হলো, কিন্তু অনেকে বলছেন, যেমন আপনিও বললেন যে প্রকৃতির প্রতিশোধ বলে তো একটা কথা আছে। তা আজকে তারা যেমন করছে তাদের উপরে সেটা চলছে। যশোরে জামাতের এমপি এবং তার কন্যাকে ঘিরে রাখা হলো, এলাকাবাসী ঘিরে ধরলো, এটাও আমি মনে করি যে একটা প্রতিদান। কিন্তু ছাত্রদল যুবদল যা করছে, তারাও কি এই ধরনের মবের শিকার হবে না ভবিষ্যতে? প্রকৃতির প্রতিশোধটাকে তাদের উপরেও না, আমি পড়বে না? আমি তো বলি নাই যে কোনো একটা সংগঠন শুধু আপনার নেচারের শিকার হবে। এখানে নেচারের রিভেন্সের শিকার প্রত্যেকেই হবে। আপনি কি করেছেন আপনি জানেন, আর আপনার গড জানে, আমি হয়তো জানি না, বাট Right. আপনি কিন্তু একদিন এইটার শিকার হতে পারেন। তাই বলে একটা সভ্য রাষ্ট্র থেকে আমরা কি সাধারণ মানুষ যারা আছি তারা মানে প্রকৃতির উপরেই নির্ভর করে থাকবো? দেশে আইনের শাসন কি প্রতিষ্ঠা হবে না? কেন আমি এই প্রশ্ন করছি? নির্মল চৌধুরী মনি, আপনি একজন আইনজীবী না হলেও আপনার আপনার আইনের ডিগ্রি রয়েছে, এটা হয়তো অনেকেই জানেন না। আপনার পিএইচডি ডিগ্রিও রয়েছে, আপনি সেটা ব্যবহার করেন না, সেটা হয়তো আপনার রুচিশীলতার জায়গা থেকে। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। তিনি দুর্নীতি করেছেন কি করেননি এটি আদালত কর্তৃক প্রমাণিত হবে। ধরে নিলাম তিনি দুর্নীতিবাজ বা তিনি দুর্নীতি করেছেন, কিন্তু পুলিশ চার্জশিট দিবে, বিচারিক প্রক্রিয়ায় জামিন হবে কি হবে না সেটি মানুষ তাকিয়ে থাকে। কিন্তু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর গত পরশুদিন জামিন হলো, সব ধরনের প্রসিডিউর মেনটেন করা হলো, আপিল বিভাগ থেকে জামিনের অনুমতি মিললো, জেল গেটে বেল বন্ড পৌঁছালো, তাকেও ছাড়া হলো না। নতুন করে 30 ঘন্টা পর মামলা, আর একটি ডাকাতি মামলা দেওয়া হলো। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর একটি এক্সাম্পল হিসেবে মানে বিষয়টি তুলে ধরলাম। এরকম অসংখ্য মামলা রয়েছে, এখনো ডক্টর ইউনূস সরকারের সময় যা চলছিল এখনো তাই চলছে। আপনারা বলছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এটা কি আইনের শাসন? আমি যত জানি যে বেল বন্ড জেল গেটে পৌঁছানোর পর 1 সেকেন্ডের জন্য কারো শক্তি নেই আটকে রাখার। বিএনপি আওয়ামী লীগ আমলে আমরা জানি যে জেল গেট থেকে বেরোনোর পরপরই সাদা পোশাকে পুলিশ ধরেছে, অসংখ্য নেতা কর্মীদের আপনাদের ধরেছে, সবই সত্য কথা। কিন্তু সেটি তো অনেকের ভাষ্যমতে ফ্যাসিবাদী সরকার ছিল, বিএনপিও সেই ফ্যাসিবাদিতা পথে হাঁটছে, যেমন ফ্যাসিবাদকে লঙ্ঘন করেছিল, মানে টপকে গিয়েছিল ইউনূস সরকার, এখন তার ধারাবাহিকতা চলছে। এটা এটা দুঃখজনক, আমি বলবো যে এইটা আইনের ব্যত্যয় ঘটানো হয়, এবং এটাই প্রথম না, এরকম হয়। আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়া উচিত, এবং বিএনপিকে যখন যে সরকার থাকে দেখবেন কিছু হালুয়া রুটি ভাগাভাগি করে খাওয়ার মতো লোক জোটে জুটে যায়। আপনি বিএনপির ত্যাগী নেতাদের এখন দেখবেন না, যারা বিএনপি করে নাই, এমন যে অন্য দল করেছে, আওয়ামী লীগও করেছে, তারা বিভিন্নভাবে ভালো আছে, বিভিন্নভাবে। তো সেইখানে তারা যতদিন থাকবে সরকারকে বিপথে নেওয়ার চেষ্টা করবে। সরকারের অবশ্যই এই ব্যাপারে তটস্থ থাকতে হবে। আমি মনে করি যে যে কোনো আইনের লঙ্ঘন করা বিএনপি করতে চান না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমার মাকে যদি এখন জিজ্ঞেস করতাম যে আমি কি করব প্রতিশোধের ব্যাপারে, উনি বলতেন যে না, তোমার এই এই জায়গায় যাওয়া ঠিক হবে না, তুমি দেশের জন্য কাজ করো। তো এই যে যিনি বলেন যে আমি প্রতিশোধ চাই না, তবে আমি বিচার চাই, তো এই বিচারটা আমরা চাই। না, তাহলে তারেক রহমানের প্রতি নিঃসন্দেহে সাধারণ মানুষের অনেক ধরনের আস্থা ছিল, অনেক বেশি আস্থা ছিল। একটা বিপর্যয়ের পর 5ই আগস্ট একটি বিপর্যয়ের পরে ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন মানুষ দেখেছে, সেই শাসন দেখার মধ্য দিয়ে মানুষের বড় এক্সপেকটেশন ছিল বিএনপির প্রতি, আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি নিজেও বলেছেন, তার মায়ের উদাহরণ দিয়ে, তার ভাইয়ের উদাহরণ দিয়ে, যেটি আপনি বললেন, আহ সামারি হচ্ছে তিনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন না। কিন্তু যা কিছু ঘটছে মানুষ তো মনে করছে যে ডক্টর ইউনূসের সেই শাসনের ধারাবাহিকতা সম্ভবত এখনো চলছে, নইলে অসংখ্য মানুষ জামিন পাওয়ার পরেও একটার পর একটা পেন্ডিং মামলা যাচ্ছে। এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ 30 ঘন্টা পর তাকে নতুন মামলায় দিয়ে দেওয়া হলো, উত্তরা থানায় হত্যা মামলা।
এবং এগুলো তো আলটিমেটলি বিএনপির কাঁধেই যাচ্ছে, তাই না? তো যারা হ্যাঁ, সরকারে থাকে তারা কি কখনো বুঝবে না যে এগুলো আসলে কোন দিক দিয়ে কি হচ্ছে? আমার মনে হয় যে বিএনপি, আপনারা তো সাংবাদিক, এটা বিএনপির নীতি নির্ধারক মহলের কাছে এই আর্জিটা যদি আপনারা জানান, এটা নিশ্চয়ই তারা জানবেন, বুঝবেন এবং করার চেষ্টা করবেন। সেটা কিছু আপনি 100টা কাজে তো 2-3টা 5-7টা 10-12টা আপনার হতে পারে, হতে পারে। আমি দুঃখ প্রকাশ করছি নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের জন্য, বাট এবং আশাও করছি যে আগামীতে এটা হবে না, ব্যর্থ হয়তো তার কিছুদিন থাকতে হবে, এরপরে জামিনটা নিশ্চয়ই উনি আহ, বের হবেন। আপনি যখন সরকার দলীয় এমপি, নিশ্চয়ই আমরা আশাবাদী হতে পারি। আমি আমি এত দূরে যাই কেন, আমি আপনার কথাই বলি। আপনি জি। ইন্ট্রিম সরকার থাকলে আপনি বের হতে পারতেন না, না, আমি অথচ কিন্তু আপনি কি কেন ধরা হন? আমি কিন্তু ওই সরকারের সময় বেরিয়েছি যখন দেশ বিদেশে প্রতিবাদ গড়ে উঠলো আমাদের কজনের বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় বেরিয়েছে, কিন্তু তাদের টার্গেট ছিল আরো অন্যান্য মামলায় আটক দেখানোর, হয়তো প্রতিবাদের কারণে সেটি পারেনি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যারা ছিল তারাও তো বের হয়েছে, পরে বের হয়েছে। হুম, হুম, হুম। তো সেটা তো জি। সরকারের একটা না, উদারতা অবশ্যই ছিল। অবশ্যই অবশ্যই, আমি বললাম যে অনেকে বের হচ্ছেন, এটাও বাস্তবতা। কিন্তু তার তুলনায় এখনো অসংখ্য মানুষ ভিটে মাটি বিক্রি করে জামিন নিচ্ছেন, আবার নতুন মামলা আটকে পড়ে যাচ্ছেন। তাহলে ওই টাকাগুলো তো তাদের জলে যাচ্ছে, এবং যে কষ্ট হচ্ছিল সেগুলো সব পণ্ডশ্রম হয়ে যাচ্ছে। মানুষ তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।